ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজ আমি তোমাদের সামনে ক্লাস 8 ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 অ্যান্সারগুলো করে দিচ্ছি। ফার্স্ট কোশ্চিন যেটা দেওয়া আছে, অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তো প্রথমে যেটা শুরু করতে হবে এইভাবে, সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকে মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দিয়েছিল। সম্রাট ঔরঙ্গজেবের শাসনকালে, বিশেষত শেষ দিকে, মুঘল সাম্রাজ্যের কাঠামোগত দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে গিয়েছিল। ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা সেই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেনি। তারপর পয়েন্ট করে দিয়েছি সামরিক ব্যবস্থার অবনতি। মুঘলদের সামরিক ব্যবস্থার অবনতি তেমন একটা দুর্বলতা ছিল। মুঘল সাম্রাজ্যের ভিত গড়ে উঠেছিল সামরিক শক্তির উপর নির্ভর করে, কিন্তু মুঘল সম্রাটরা কোনো সামরিক সংস্কার দিকে নজর দেয়নি। অষ্টাদশ শতকের পরবর্তী যে মুঘল সম্রাটগণ বা অষ্টাদশ শতকের সময়কার যে মুঘল সম্রাটগণ, সেনা শিবিরে সেনারা বিলাস বেসন আমোদ প্রমোদে মত্ত ছিল। ফলে সৈন্যদের কর্মক্ষমতা হ্রাস পায়। ফলে সাম্রাজ্যের ভিতরের বিদ্রোহ হোক আর বাইরের আক্রমণ, দুর্বল সামরিক ব্যবস্থা সেসবের মোকাবিলা করতে ব্যর্থ হয়। শিবাজি ও মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণ বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণ দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। জায়গিরদারি সংকট এবং মনসবদারি সংকট, এটা মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের অন্যতম কারণ। জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থার সংকট মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করে তুলেছিল। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে জায়গির দেওয়া হতো। এই ব্যবস্থাকেই জায়গিরদারি ব্যবস্থা বলা হতো। জায়গিরদারি এবং মনসবদারি সংকট মুঘল অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাছাড়া ভালো জায়গির পাওয়ার জন্য দলাদলি মুঘল দরবারে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে এবং দুর্বল সম্রাটরা এক একটি অভিজাত পক্ষকে নিজের দলে টানার চেষ্টা করতে থাকে। এরপর যেটা আঞ্চলিক শক্তির উত্থান, যে মুঘল শাসন ব্যবস্থার সংকটের সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলি নিজেদের স্বাধীন বলে ঘোষণা করে। এমন কিছু রাজ্য স্বতন্ত্র হয়ে ওঠে যারা আগে মুঘল রাষ্ট্রের অধীন কিন্তু স্বশাসিত ছিল। রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়ে পড়েছিল, তাই মুঘল শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। কৃষক বিদ্রোহ লক্ষ্য করা যায়। জায়গিরদারি ও মনসবদারি সংকটের প্রভাব পড়ে কৃষি ব্যবস্থার উপর। সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল বাস্তবে চাপ তৈরি করেছিল কৃষি ব্যবস্থার উপর। সেই চাপ তথা রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। দুর্বল ও বিলাস বেসনে মত্ত মুঘল সম্রাটরা কৃষক বিদ্রোহের কারণ অনুসন্ধান করেনি, ফলে সংকট চরম আকার ধারণ করে। তো উপসংহারে যেটা দিয়েছি, অষ্টাদশ শতকে জায়গিরদারি ও মনসবদারি সংকট, কৃষক বিদ্রোহ, আঞ্চলিক শক্তির উত্থান তথা মুঘল সম্রাটদের ব্যক্তিগত অযোগ্যতা ও অপদার্থতা মুঘল শাসন কাঠামো সংকট চরমে পৌঁছেছিল। দুয়ের দাগের কোশ্চিন যেটা দেওয়া আছে, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটা তালিকা তৈরি করো। তো এখানে আমি ব্যাখ্যা সমেত দিয়ে দিয়েছি কোশ্চিনটার উত্তর, যে ভারতে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব ব্যবস্থা বিষয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তার মধ্যে জমি জরিপ করা বা তার ভিত্তিতে রাজস্ব নির্ণয় করার প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ ছিল। কোম্পানি যে পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন সেগুলি হলো, 1 নম্বরে জমি জরিপ। 1757 খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নতুন জমিদারি জরিপের জন্য একদল জরিপদের খোঁজ করতে থাকেন। অবশেষে 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ড নতুন 24 পরগনার জমি জরিপের কাজ শুরু করেন, তবে তার অসমাপ্ত কাজ শেষ করেন হগ ক্যামেরন। নদীপথগুলির জরিপ, 1760 খ্রিস্টাব্দে ফ্র্যাঙ্কল্যান্ডের হাত ধরে বাংলা তথা ভারতে যে আধুনিক জমি জরিপ ব্যবস্থার সূচনা হয় তা জেমস রেনেলের উদ্যোগে কার্যকরী প্রতিষ্ঠান রূপ লাভ করে। জেমস রেনেলকে ভারতের আধুনিক জমি জরিপ ব্যবস্থার জনক বলা হয়। 1767 খ্রিস্টাব্দে কোম্পানি রেনলকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান নিযুক্ত করেন। তার উদ্যোগে 1764 খ্রিস্টাব্দে বাংলার নদীপথগুলি জরিপ করে 16টি মানচিত্র তৈরি করা হয়। ফলস্বরূপ দেওয়ানি লাভের পর সুষ্ঠুভাবে রাজস্ব আদায়ের জন্য জমি জরিপের গুরুত্ব বৃদ্ধি পায়। বোর্ড অব রেভিনিউ গঠন। বক্সারের যুদ্ধের পর ও দেওয়ানি অধিকার পাওয়ার পর বাংলার জমি জরিপ করে রাজস্ব নির্ণয় বিষয়ে কোম্পানি তৎপর হয়ে ওঠে। 1770 খ্রিস্টাব্দে মুর্শিদাবাদে কম্পট্রোলিং কাউন্সিল অফ রেভিনিউ নামের একটি কমিটি গঠন করা হয়। আরও আলাদা একটা রেভিনিউ বোর্ড গঠিত হয়, যার নাম হয় কমিটি অফ রেভিনিউ। 1786 খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউকে নতুন করে সাজিয়ে তার নাম দেওয়া হয় বোর্ড অফ রেভিনিউ। এটি রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করতে থাকে। ইজারাদারি ব্যবস্থা। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় একটি নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন। সেই বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবচেয়ে বেশি রাজস্ব দেবে তার সঙ্গে কোম্পানি ওই জমির বন্দোবস্ত করবে। 5 বছরের জন্য ওই জমি ওই ব্যক্তিকে ইজারা দেওয়া হতো, তাই এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা নামে পরিচিত। তারপর 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্তের
ত্রুটিগুলি বিবেচনা করা হয়। যেহেতু ইজারা দিবসটা 5 বছরের জন্য দেওয়া হতো, তাই এটাকে 5 সালা বন্দোবস্ত বলা হতো। সেই 5 সালা বন্দোবস্ত বা ইজারাদারি বন্দোবস্তের যে ত্রুটি, সেগুলোকে বিবেচনা করে 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশনের রিপোর্টের ভিত্তিতে হেস্টিংস বাংলার জমিদারদের সঙ্গে 1 বছরের জন্য জমি বন্দোবস্ত করেন। এই বন্দোবস্ত 1 সালা বন্দোবস্ত নামে খ্যাত। তারপর 10 সালা বন্দোবস্ত 1790 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন, যা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস চেয়েছিলেন বাংলার জমিদারদের উন্নতি হোক। জমিদারদের সম্পত্তির অধিকারকে স্থায়ী ও নিরাপদ করা হলে তারা কৃষির উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন। তাছাড়া অগণিত কৃষকের থেকে খাজনা আদায় করার বদলে কম সংখ্যক জমিদারের থেকে খাজনা আদায় করার পদ্ধতি অনেক সহজ ছিল। পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানির অনুগত গোষ্ঠী হিসাবে গড়ে তোলা যাবে। এইসব কারণে 1793 খ্রিস্টাব্দে কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয়ক চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়। বাংলা, বিহার ও উড়িষ্যার সমস্ত জমি জমিদারি সম্পত্তি হয়ে পড়ে। রাউতওয়ারি ব্যবস্থা 1820 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে টমাস মনরো ও আলেকজান্ডার রিড এর উদ্যোগে কৃষকদের অর্থাৎ রায়তদের কাছ থেকে সরাসরি খাজনা আদায়ের যে ভূমি রাজস্ব নীতি গৃহীত হয়েছিল, তা রাউতওয়ারি বন্দোবস্ত নামে পরিচিত। মহলওয়ারি ব্যবস্থা 1822 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব সচিব হোল্ড ম্যাকেঞ্জি গাঙ্গে উপত্যকায় মহল বা বাড়ি পিছু যে ভূমি বন্দোবস্ত চালু করেন, তা মহলওয়ারি বন্দোবস্ত নামে খ্যাত। এই ব্যবস্থায় 25 থেকে 30 বছরের জন্য জমি ইজারা দেওয়া হতো, তবে জমিতে চাষির কোনো সত্ত্ব ছিল না। সংগৃহীত রাজস্বের একটি অংশ রেখে বাকিটা সরকারকে দিতে হতো। এবার তোমাদের 3 নম্বর কোশ্চিন যেটা দেওয়া রয়েছে, একটা ছক রয়েছে। ছকের মধ্যে দেওয়া রয়েছে গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি আর সত্ত্ব বিলোপ নীতি। তার আন্ডারে দেওয়া আছে গভর্নর জেনারেল, যে অধীনতামূলক মিত্রতা নীতির ক্ষেত্রে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি, সত্ত্ব বিলোপ নীতির ক্ষেত্রে ছিলেন লর্ড ডালহৌসি। সময়কাল অধীনতামূলক মিত্রতা নীতি 1798, সত্ত্ব বিলোপ নীতি 1848। এবারে অধীনতামূলক মিত্রতা নীতির প্রভাবিত রাজ্যগুলি হায়দ্রাবাদের নিজাম প্রথম, এটা তারপর অযোধ্যা, কর্ণাটক, তাঞ্জোর, সুরাট, মালব, উদয়পুর, বুন্দেলখণ্ড, যোধপুর, জয়পুর। আর সত্যবিলোপ নীতির হচ্ছে প্রথম যেটা সাতারা, তারপর নাগপুর, ঝাঁসি, উদয়পুর। এবারে অধীনতামূলক মিত্রতা নীতির যে মূল নীতি, দুটো নীতি দিতে বলছে। যে 1 নম্বর, কোনো দেশীয় রাজ্য ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হলে তার অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে নিরাপত্তার দায়িত্ব কোম্পানির। 2 নম্বর, পরিবর্তে মিত্রতাবদ্ধ রাজ্য কোম্পানির অনুমতি ছাড়া কারোর সঙ্গে যুদ্ধ বা সন্ধি করতে পারবে না। দেশীয় রাজ্য ইংরেজ সৈন্য ও রেসিডেন্ট রাখার ও তার ব্যয়ভার বহন করবে। আর সত্যবিলোপ নীতির যে মূল দুটো নীতি ছিল, 1 নম্বর, ইংরেজ কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য ও কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্যগুলি স্বাভাবিক উত্তরাধিকারীর অভাবে ব্রিটিশ সার্বভৌম শক্তির দখলে যাবে। 2 নম্বর, কোনো দত্তক পুত্রের উত্তরাধিকারীর দাবি গ্রাহ্য হবে না। তো এই পর্যন্তই আজ। পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।